ইরান বিশ্ব রাজনীতির এমন এক নাম যাকে কেউ পুরোপুরি বুঝে উঠতে পারে না। সবসময় যেন পর্দার আড়ালে নিঃশব্দে নিজের কাজ চালিয়ে যায়। কিন্তু এবার মনে হচ্ছে ইরান আর চুপ করে নেই। 2025 সালের 19 অক্টোবর তারা এমন এক পর্দা উন্মোচন করেছে যা দুনিয়াকে নতুন করে চমকে দিয়েছে। সাম্প্রতিক এই রহস্যজনক ঘটনার পর আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা এখন একটাই প্রশ্ন করছেন, ইরান আসলে কি করছে? বিশ্বকে চমকে দিয়ে ইরান কি সামনে আনলো তার 15 বছরের গোপন প্রকল্প? কি এই ইমাদ এবং কদর ক্ষেপণাস্ত্র যা মোসাদ এবং সিআইএর ঘুম কেড়ে নিয়েছে? কিভাবে তারা পশ্চিমা ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তিকে ফাঁকি দিয়ে ক্ষমতা অর্জন করল? এই ক্ষেপণাস্ত্রের আড়ালে কি পারমাণবিক ওয়ারহেড বসানোর ভয়ঙ্কর পরিকল্পনা লুকিয়ে আছে? বিশেষ করে ইরানের উন্মোচন করা এই নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে এখন চারিদিকে গুঞ্জন। বলা হচ্ছে এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রচলিত ক্ষেপণাস্ত্রগুলোর একটি হতে পারে। কিন্তু এই কথা কেউ সরাসরি বলছে না, সব কিছুই গোপনে হচ্ছে চুপি চুপি। এমনকি যেসব দেশ পৃথিবীর নিরাপত্তা রক্ষায় সর্বদা নজর রাখে তারাও এ ব্যাপারে এখনও চুপচাপ আছে। স্বাধীন পর্যবেক্ষক ইরান মিলিটারিয়ের প্রকাশ করা 28 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে মরুভূমির মধ্য দিয়ে ক্ষেপণাস্ত্রবাহী যান দ্রুত এগিয়ে যাচ্ছে এবং মুহূর্তে ভূগর্ভস্থ ঘাঁটি থেকে ইমাদ ও কদর ক্ষেপণাস্ত্র দুটি আকাশের দিকে তীব্র অগ্নিশিখা নিয়ে বেরিয়ে আসছে, যা তাদের উন্নত গতিশীলতা এবং দ্রুত মোতায়েন ক্ষমতাকে প্রকাশ করে। এই ক্ষেপণাস্ত্রগুলোর দৈর্ঘ্য ও গঠন দেখে বোঝা যায় এটি সাধারণ কোনো ক্ষেপণাস্ত্র নয়। এর ওজন, ইঞ্জিন ক্ষমতা, জ্বালানির ধরন সবকিছু এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি একবার আকাশে উঠলে কয়েক হাজার কিলোমিটার দূরের যে কোনো দেশে গিয়ে খুব সহজেই আঘাত করতে পারবে। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই ক্ষেপণাস্ত্রগুলো তৈরি এবং আধুনিকায়ন করা হচ্ছে ইরানের দক্ষিণাঞ্চলে, বিশেষ পাহাড়ের নিচে গভীর এক গোপন সামরিক ঘাঁটিতে, যেখানে সাধারণ মানুষ তো দূরের কথা, ইরানের ভেতরে অনেক উচ্চপদস্থ কর্মকর্তাও এই প্রকল্পের বিস্তারিত জানেন না। এতটা গোপনীয়ভাবে কাজ চলছে যা থেকে বোঝা যায় ইরান এক প্রকার চুপি চুপিভাবে প্রস্তুতি নিচ্ছে। আর ইরানের এই পরিকল্পনার পেছনে আরও একটি রহস্য লুকিয়ে আছে, আর তা হলো চীনের ভূমিকা। গোপন কিছু রিপোর্টে বলা হচ্ছে চীন এই পুরো প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিয়েছে। ধারণা করা হচ্ছে চীন থেকে ইরানে গেছে এমন সব যন্ত্রপাতি যা কোনো সাধারণ প্রকল্পের জন্য ব্যবহৃত হয় না। বিশেষ করে ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেম, রাডার ফাঁকি দেওয়ার প্রযুক্তি, এমনকি শত্রুর ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তিকে অকার্যকর করার মতো আধুনিক ক্ষমতা, এসব কিছু এসেছে চীনের সহায়তায়। অনেক বিশ্লেষক বলছেন চীন হয়তো সরাসরি ক্ষেপণাস্ত্র তৈরি করে দেয়নি, কিন্তু তারা এমন সব প্রযুক্তি দিয়েছে যা না থাকলে এই প্রকল্প সম্ভব হতো না। তবে আসল আতঙ্ক তৈরি হয়েছে এর সম্ভাব্য ধ্বংস ক্ষমতা নিয়ে। কিছু আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা আর ফাঁস হওয়া কিছু তথ্য থেকে জানা যায় এই ক্ষেপণাস্ত্রের পরবর্তী সংস্করণ 80 থেকে 100 মেগাটনের মতো পারমাণবিক শক্তি ধারণ করতে পারে। যদি তুলনা করে বলি তাহলে 1945 সালে আমেরিকা যখন হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলেছিল সেটা ছিল মাত্র 15 কিলোটন। আর এই বোমা যদি 100 মেগাটন হয় তাহলে সেটা হবে হিরোশিমার তুলনায় প্রায় 7000 গুণ শক্তিশালী। এটার ক্ষমতা আপনার আমার কল্পনারও বাইরে। এখন প্রশ্ন হচ্ছে ইরান কেন এই সক্ষমতা অর্জন করল? ইরানের এই ক্ষেপণাস্ত্র শুধু দূরপাল্লার নয়, এটি হয়তো মাল্টিহেডেড, অর্থাৎ একবার উড়লে আকাশে বিভক্ত হয়ে বিভিন্ন টার্গেটে আলাদা আলাদা শহরে আঘাত করতে পারবে। এই ধরনের প্রযুক্তি পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশের কাছে রয়েছে। আর ইরান যদি সত্যি এটি সফলভাবে তৈরি করে ফেলে তাহলে তারা উঠে যাবে পৃথিবীর শীর্ষ সামরিক শক্তিধর দেশের তালিকায়। সাধারণ কোনো দেশ যখন এমন বিধ্বংসী অস্ত্র বানায় তখন তা নিজের নিরাপত্তার জন্য তৈরি করা হয়, কিন্তু ইরান এই ক্ষেপণাস্ত্রগুলো এমন এক সময়ে সামনে এনেছে যখন তারা 2024 সালে ইসরায়েলের উপর চালানো অপারেশন ট্রু প্রমিস থেকে শিক্ষা নিয়েছে। সেই হামলা থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে তারা তাদের ক্ষেপণাস্ত্রে শত্রুর ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তিকে ফাঁকি দেওয়ার নতুন ক্ষমতা যোগ করেছে। আর এখানে লুকিয়ে আছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর সবচেয়ে বড় দুঃস্বপ্ন। অপারেশন ট্রু প্রমিসকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র একটি ব্যর্থ ইরানি হামলা হিসেবে প্রচার করেছিল, যেখানে তারা দাবি করে 99% ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করা হয়েছে। কিন্তু ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের একজন সিনিয়র বিশ্লেষক সম্প্রতি গোপন ব্রিফিংয়ে যা বলেছেন তা রীতিমতো হার হিম করে দেওয়ার মতো। তিনি বলেন, আমরা সবাই যখন ভূপাতিত হওয়ার ড্রোনের সংখ্যা গুনছিলাম ইরান তখন ডেটা সংগ্রহ করছিল। ওই হামলাটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় রিয়েল টাইম ইলেকট্রনিক ইন্টেলিজেন্স মিশন। ইরান শত শত ড্রোন ও মিসাইল বিসর্জন দিয়েছে শুধু একটি কারণে, ইসরায়েলের আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো 3 সিস্টেমের রেসপন্স টাইম, রাডার ফ্রিকোয়েন্সি এবং জ্যামিং কৌশল সম্পর্কে অমূল্য তথ্য সংগ্রহ করার জন্য। তারা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার ডিজিটাল ব্লুপ্রিন্ট চুরি করে নিয়ে গেছে। এই দাবির সত্যতা পাওয়া যায় ইসরায়েলের অভ্যন্তরীণ মিডিয়ার রিপোর্ট থেকেও। ইসরায়েলি পত্রিকা হারেজ এর এক অনুসন্ধানী প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক একজন উচ্চপদস্থ আইডিএফ কর্মকর্তার উদ্ধৃতি দেওয়া হয়েছে, যিনি বলেন, আমরা সেদিন রাতে বিজয় উৎসব করেছে, কিন্তু আমাদের ইন্টেলিজেন্স ইউনিটগুলো বুঝতে পারছিল যে আমরা এক ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছে। ইরানের প্রতিটি মিসাইল যা আমাদের আকাশসীমায় প্রবেশ করেছে তা ছিল একটি চলন্ত সেন্সর।
তারা আমাদের দুর্বলতাগুলোকে চিহ্নিত করে নিয়ে গেছে। আমরা উৎসব করেছি, আর তেহরানে বসে তারা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার পোস্টমর্টেম করছিল। কিন্তু ইরান একা এই বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করেনি। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট এর মতে অপারেশন ট্রু প্রমিস থেকে প্রাপ্ত কয়েক টেরাবাইট ডেটা বেইজিং এবং মস্কো সুপার কম্পিউটারে প্রসেস করা হয়েছে। চীন এবং রাশিয়ার সহায়তায় ইরান তাদের শত্রুর ইলেকট্রনিক সিগনেচারের একটি পূর্ণাঙ্গ ডেটাবেস তৈরি করেছে। এর উপর ভিত্তি করে ইমাদ ও কদর ক্ষেপণাস্ত্রে যুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত কাউন্টার মেজার সিস্টেম। প্রতিরক্ষা বিষয়ক সাময়িকী জেন্স ডিফেন্স উইকলির মতে ইরানের নতুন ক্ষেপণাস্ত্রগুলো এখন শুধু লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য প্রোগ্রাম করা নয়, বরং এগুলো আঘাত হানার পথে শত্রু রাডারকে বিভ্রান্ত করার জন্য অসংখ্য ডিজিটাল ডিকয় বা নকল লক্ষ্যবস্তু তৈরি করতে পারে। এটি শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে এমনভাবে অভিভূত করে ফেলবে যে আসল ক্ষেপণাস্ত্র কোনটি তা শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। সহজ কথায় ইসরায়েলের বিলিয়ন বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন ইরানের কাছে একটি খোলা বইয়ের মতো। ইরান এখন জানে সে বইয়ের কোন পাতায় আগুন লাগাতে হবে। এই প্রযুক্তিগত উৎফলন ইরানকে এমন এক কৌশলগত সুবিধা এনে দিয়েছে যা 1 বছর আগেও ছিল অকল্পনীয়। তারা এখন শুধু ক্ষেপণাস্ত্র ছুড়বে না, তারা তাদের ক্ষেপণাস্ত্রকে শত্রুর চোখে অদৃশ্য করে ছুড়বে। এই ত্রিপক্ষীয় অক্ষের কার্যক্রম এখানেই থেমে নেই। আল জাজিরার এক বিশেষ রিপোর্টে দাবি করা হয়েছে ইরান শুধু তাদের নিজেদের ক্ষেপণাস্ত্রই উন্নত করেনি, তারা এই নতুন প্রযুক্তি তাদের মিত্রদের কাছেও হস্তান্তর করতে শুরু করেছে। লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতিদের হাতেও পৌঁছে যাচ্ছে এই এআই চালিত জ্যামিং প্রযুক্তি, যা তাদের ড্রোন ও স্বল্পপাল্লা রকেটগুলোকে আরও ঘাতক করে তুলছে। এর অর্থ হল ইসরায়েল এখন শুধু ইরানের দিক থেকেই নয়, তার উত্তর এবং দক্ষিণ সীমান্ত থেকেও এমন এক হুমকির সম্মুখীন যা মোকাবেলা করার প্রযুক্তি তাদের হাতে নেই। পেন্টাগনের একজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তার হতাশা প্রকাশ করে বলেন, আমরা বছরের পর বছর ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চিন্তিত ছিলাম, কিন্তু আমরা তাদের প্রচলিত অস্ত্রের এই অভাবনীয় উন্নতিকে উপেক্ষা করেছি। তারা এখন পারমাণবিক বোমা ছাড়াই পারমাণবিক যুদ্ধের মতো ক্ষয়ক্ষতি করার ক্ষমতা রাখে। তাদের একটি মিসাইল হামলাতেই তেল আবিবের বিদ্যুৎ গ্রিড, যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক সদর দপ্তর অচল হয়ে যেতে পারে। এটি একটি নতুন ধরনের যুদ্ধ যার জন্য আমরা প্রস্তুত নই। এই নীরব কিন্তু ভয়ঙ্কর প্রস্তুতি প্রমাণ করে ইরান শুধু প্রতিশোধ নিতেই শেখেনি, তারা শিখেছে কিভাবে শত্রুর শক্তিকে তার দুর্বলতায় পরিণত করতে হয়। তাদের এই নতুন কৌশল মোসাদ এবং সিআইএর জন্য শুধু একটি চ্যালেঞ্জই নয়, এটি তাদের অস্তিত্বের সংকট। এই মুহূর্তে ইরান কিছুই স্বীকার করছে না, তারা বলছে সবকিছু তাদের আত্মরক্ষার জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, আত্মরক্ষার জন্য কেন এত গোপনীয়তা? কেন পাহাড়ের নিচে তৈরি করা হচ্ছে মরণাস্ত্র? কেন এমন সব প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে যা বিশ্বের বড় বড় দেশ চিন্তাও করতে পারে না? চীনের এই নীরব সমর্থনও তাদের স্পষ্টভাবে বলছে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন এক ব্লক তৈরি হয়েছে। চীনের মতো শক্তিশালী রাষ্ট্র যদি ইরানকে এমন প্রযুক্তি সরবরাহ করে, তাহলে সেটা শুধু সাহায্য নয়, বরং এক ধরনের রাজনৈতিক বার্তাও। তবে সবকিছুর মাঝে একটা কথা মনে রাখা দরকার, ইরান এখনও এই ক্ষেপণাস্ত্রের পারমাণবিক সক্ষমতার কথা প্রকাশ্যে স্বীকার করেনি। সরকারিভাবে বলা হচ্ছে সবকিছুই আত্মরক্ষার উদ্দেশ্যে এবং তাদের লক্ষ্য কখনোই আগ্রাসন নয়। কেউ হয়তো এখন কিছু বলছে না, হয়তো আরও ভিডিও ফাঁস হবে, হয়তো কেউ মুখ খুলবে, অথবা হয়তো হঠাৎ করে আমরা সব কিছু জানব। বিশ্বের বড় বড় দেশ এখনও হয়তো এই বিষয়ে জানে, কিন্তু তারা চুপচাপ। কেউ হয়তো যুদ্ধ এড়াতে চুপ আছে, আর কেউ হয়তো নিজেদের স্বার্থে চায় বিষয়টা প্রকাশ পাক। নিষেধাজ্ঞায় জর্জরিত একটি দেশ হয়তো এভাবেই গোপনে এগিয়ে যাচ্ছে ভেতর থেকে।